হরর, হান্ট, ঝমঝমে রাত্রিরের ঝমঝমে গল্প। উভচর মানুষ, দ্য অ্যাম্ফিবিয়াস ম্যান। আলেকজান্ডার বেলায়েভের কালজয়ী গল্পোপন্যাস কেবলমাত্র আপনাদের জন্য পর্বে পর্বে এই ইউটিউব চ্যানেলে। আজ প্রথম পর্ব, উভচর মানুষ, দ্য অ্যাম্ফিবিয়াস ম্যান by Alexander Belayev. Let's start. দরিয়ার দানো। জানুয়ারিতে আর্জেন্টিনার গ্রীষ্মের গুমোট রাত। কালো আকাশ ছেয়ে গেছে তারায়। শান্তভাবে নোঙর ফেলে আছে জেলিমাছ জাহাজ। জলের ছলাৎ বা মাস্তুলের ক্যাঁচক্যাঁচানি কিছুই নেই। নিঝুম রাত। মনে হয় গভীর ঘুমে ঢলে পড়েছে মহাসাগর। ডেকে শুয়ে আছে অর্ধনগ্ন মুক্তা সন্ধানীরা। কাজের চাপ ও প্রচণ্ড রোদে অবসন্ন তারা ঘুমের মধ্যেই এপাশ ওপাশ করছে, চেঁচিয়ে উঠছে, থেকে থেকে চমকে উঠছে হাত পা। স্বপ্নে হয়তো দেখছে তাদের দুশ্মন কোনো হাঙর। নির্বাত এই তপ্ত দিনগুলোয় ওরা এতই ক্লান্ত যে নৌকাগুলোকেও ডেকে তোলেনি। তবে তার দরকারও ছিল না। আবহাওয়া বদলাবার কোনো লক্ষণ দেখা যায়নি। নোঙরের শেকলে বেঁধে তাদের জলেই রেখে দেওয়া হয়েছে। পাল টাল কিছুই কোষে বাঁধা হয়নি। সামান্য বাতাসেই তিরতিরিয়ে কেঁপে উঠছে সামনের মাস্তুলের তেকোনা পালটা। বেকের প্রায় সবটা জুড়ে ঝিনুকের স্তূপ, ভাঙা প্রবালের চুনাপাথর, ডুবুরির দড়ি, ঝিনুক জমাবার ক্যানভাসের বস্তা আর ফাঁকা পিপে ছড়ানো। মিজেন মাস্তুলের কাছে ছিল একটা পানীয় জলের প্রকাণ্ড পিপে, তাতে শেকলে বাঁধা একটা লোহার মগ। পিপেটার আশেপাশে জল পড়ে কালো দাগ ফুটেছে। থেকে থেকেই এক একজন ডুবুরি উঠে আধ ঘুমে টলতে টলতে ঘুমন্তদের মারিয়ে জল খাবার জন্য যাচ্ছিল পিপেটার কাছে। চোখ বুজেই এক মগ জল খেয়ে যেখানে পারছিল লুটিয়ে পড়ছিল, যেন জল নয় কড়া মদ খেয়েছে। তৃষ্ণায় এরা সবাই পীড়িত। সকালে কাজে যাবার আগে এরা খেত না। ভরা পেটে জলের তলে চাপ পড়ে ভয়ানক বেশি। জলের তলে অন্ধকার না হওয়া পর্যন্ত সারা দিন খালি পেটে থেকে খাওয়া সারত কেবল ঘুমের আগে। আর সে খাদ্য ছিল নোনা মাংস। রাতে ডিউটি দিচ্ছিল রেড ইন্ডিয়ান বালতাজার। জাহাজের মালিক ক্যাপ্টেন পেদ্রো জুরিতার ডান হাত ছিল সে। জোয়ানকালে বালতাজারের নাম ছিল মুক্ত সংগ্রহের জন্য। জলের নিচে সে থাকতে পারত 90 কি 100 সেকেন্ড। সাধারণ ডুবুরিদের তুলনায় সময়টা দ্বিগুণ। কেমন করে? কেননা আমাদের কালে এই বিদ্যে কি করে শেখাতে হয় তা লোকে জানতো, আর শেখানো শুরু হতো একেবারে ছেলেবেলা থেকেই। জোয়ান ডুবুরিদের বলতো বালতাজার। আমার বয়স যখন 10, তখন বাবা আমায় শেখাতে পাঠায় হোসের কাছে। পালতোলা একটা জাহাজ ছিল তার, চেলা ছিল তার 12 জন। করতো কি, জলে একটা সাদা ঢিল কি ঝিনুক ছুঁড়ে দিয়েই বলতো, তুলে নিয়ে আয়। প্রতিবার ছুটত আর একটু বেশি গভীরে। না পারলে 2-1 ঘা চাবুক কষে কুকুর ছোড়ার মতো ছুঁড়ে ফেলতো জলে। যা, ফের তুলে আন। এইভাবেই শেখাতো আমাদের।
তারপর শেখাতে লাগলো কিভাবে জলের তলে থাকতে পারি বেশিক্ষণ। পাকা ডুবুরি জলে নেমে গিয়ে নোঙরের সঙ্গে ঝুড়ি কি জাল বেঁধে রাখত। পরে ডুব দিয়ে তা খুলতে হতো আমাদের। না খোলা পর্যন্ত ওপরে ওঠা চলবে না, উঠলেই বেত। মারতো আমাদের দয়া মায়া না করে। অনেকেই টিকতে পারেনি, তবে এলাকার পয়লা নম্বরের ডুবুরি হয়ে উঠি আমি। ভালোই রোজগার করতাম। বয়স হতে বিপজ্জনক পেশাটা তাকে ছাড়তে হয়। বাঁ পাটা তার হাঙরের কামড়ে বিকৃত হয়ে যায়, পাশটা ছেঁচড়ে যায় নোঙরের শেকলে। বুয়েনোস আইরেসে তার একটা ছোট দোকান ছিল। মুক্তো, প্রবাল, ঝিনুক আর সামুদ্রিক নানা বিরল দ্রব্যের ব্যবসা করত সে। কিন্তু ডাঙায় তার মন লাগত না, তাই প্রায়ই মুক্ত সংগ্রহের অভিযানে যোগ দিত। কারবারিরাও কদর করত ওকে। লাপলাতা উপসাগর, তার উপকূল, কোন কোন জায়গায় মুক্ত পাওয়া যায় তা ওর মতো আর কেউ জানত না। ডুবুরিরাও সম্মান করত ওকে। ডুবুরি মালিক সবাইকেই খুশি রাখতে পারত সে। তরুণ ডুবুরিদের সে পেশাটার আঁটঘাট শেখাতো। কি করে দম রাখতে হয়, ঠেকাতে হয় হাঙরের আক্রমণ, এবং মেজাজ শরীফ থাকলে কর্তার কাছ থেকে কোনো একটা দামি মুক্ত কিভাবে লুকিয়ে রাখতে হয় সেটাও। মনিবেরা তার কদর করত এই জন্য যে এক নজরেই সে মুক্তার সঠিক দাম বলে দিত, সেরা মুক্ত বেছে দিতে পারত। সেই জন্যই সহকারী হিসেবে মনিবেরা তাকে সঙ্গে নিত সাগ্রহেই। একটা পিপের ওপর বসে বসে মোটা একটা চুরুট টানছিল বালতাজার। মাছ তুলে ঝোলানো একটা লণ্ঠন থেকে আলো পড়ছিল তার মুখে। মুখখানা তার লম্বাটে, গালের হাড় উঁচু নয়, তরতরে নাক, সুন্দর চোখ, টিপিক্যাল আরাউকানি রেড ইন্ডিয়ানদের মুখ। বালতাজারের চোখের পাতা ঝুলে আসছিল, কিন্তু চোখ তার ঘুমোলেও কান নয়। সজাগ তার দুই কান গভীর ঘুমের মধ্যেও বিপদের আঁচ পায়। কিন্তু এখন বালতাজার শুনছিল কেবল ঘুমন্তদের নিঃশ্বাস ফেলার শব্দ আর অস্ফুট বিড়বিড়ানি। তীর থেকে ভেসে আসছিল ঝিনুকের পচা গন্ধ। ঝিনুকগুলোকে প্রথমে পচতে দেওয়া হয়, তাতে খোলা ছাড়ানো সহজ হয়। অনভ্যস্ত লোকের কাছে গন্ধটা অসহ্য ঠেকবে, কিন্তু বালতাজারের কাছে বোধহয় তা উপাদেয়ই লাগে। মুক্তা বাছাইয়ের পর বড় বড় ঝিনুকগুলো নিয়ে আসা হয় জাহাজে। জুড়িতা হিসেবি লোক। ঝিনুক সে বেচে দিত কারখানায়, তা থেকে বোতাম তৈরি হতো। ঘুমোচ্ছিল বালতাজার। শিথিল আঙুল থেকে খসে পড়ল চুরুট, মাথা নুয়ে পড়ল বুকের উপর। কিন্তু চেতনায় ওর কি একটা শব্দ এসে পৌঁছলো সুদূর থেকে। শব্দটা আবার হলো একটু কাছে। চোখ মেললে বালতাজার। মনে হলো কে যেন শাঁখ বাজালে। মানুষের মতো একটা তরুণ কণ্ঠস্বর বলে উঠল, আ। তারপর ফের আরেকটু চড়ায়, আ। শাঁখের সুরেলা শব্দটা মোটেই জাহাজের খনখনে বাঁশির মতো নয়। গলার আওয়াজটাও এমন নয় যেন ডুবন্ত মানুষ সাহায্য চাইছে। কেমন একটা নতুন অজানা আমেজ তাতে। উঠে দাঁড়ালো বালতাজার। সঙ্গে সঙ্গেই চাঙ্গা হয়ে উঠল। ধারে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলে সমুদ্রে। কোনো লোক নেই কোথাও। পা দিয়ে সে খোঁচালে একজন ঘুমন্ত রেড ইন্ডিয়ানকে। চেঁচাচ্ছে, নিশ্চয়ই ওই ওই শুনছি না তো। সমান আসতেই বললে, গুড়োনা জাতের রেড ইন্ডিয়ানটা। হাঁটু গেড়ে সে কান পেতেছিল। হঠাৎ নীরবতা ভেঙে পড়ল শাঁখের শব্দ আর চিৎকারে।
শুনেই গুড়োনা কুঁকড়ে গেল, যেন বেতের ঘা খেয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই ওই, ভয়ে দাঁত ঠক ঠক করে বললে গুড়োনা। অন্য ডুবুরিরাও জেগে উঠল। ছেঁচড়ে গেল তারা লণ্ঠনের আলোটার দিকে, যেন অন্ধকার থেকে ওই হলদেটে ক্ষীণ আলোটাই তাদের বাঁচাবে। উদ্গ্রীব হয়ে কান পেতে বসে রইল সবাই ঘেঁষাঘেঁষি করে। শাঁখ আর গলার আওয়াজ আরেকবার শোনা গেল অনেক দূরে, তারপর মিলিয়ে গেল। ওই ধরিয়ার দানো, ফিসফিস করলে জেলেরা। এখানে আর আমাদের থাকা চলে না, হাঙরের চেয়েও সাংঘাতিক। কর্তাকে ডাকা হোক, হ্যাঁ হ্যাঁ ডাকা হোক কর্তাকে। খালি পায়ের খসখসানি উঠল। হাই তুলতে তুলতে, রোমশ বুকে হাত বুলাতে বুলাতে ডেকে এসে দাঁড়ালো মনিব পেদ্রো জুরিতা। গায়ে জামা নেই, পরনে ক্যানভাস প্যান্ট, বেল্ট থেকে ঝুলছে রিভলভারের খাপ। লোকগুলোর দিকে এগিয়ে এলো সে। আলো পড়ল তার ঘুম ঘুম রোদ পোড়া ব্রোঞ্জ রঙা মুখে। কপালের ওপর এসে পড়া কোঁকড়া ঝাঁকড়া চুলে কালো ভুরু, ওপর দিকে একটু তোলা মোচ আর পাকন্ত ছাগল দাড়ির ওপর। হলোটা কি? তার কর্কশ অবিচল কণ্ঠস্বর আর সুনিশ্চিত দেহভঙ্গিতে শান্ত হয়ে এলো রেড ইন্ডিয়ানরা। একসঙ্গেই কথা বলতে শুরু করলো সবাই। হাত তুলে ওদের থামিয়ে বালতাজার বললে, আমরা ওর আওয়াজ শুনলাম, দরিয়ার দানোর। স্বপ্ন, নিদ্রালুভাবে মাথা নেতিয়ে বলল পেদ্রো। না, স্বপ্ন নয়। আমরা সবাই হাঁক আর শাঁখের আওয়াজটা শুনেছি, সমস্বরে বলে উঠল ডুবুরিরা। হাত তুলে ফের ওদের থামিয়ে বালতাজার বলল, আমি নিজে শুনেছি। ওভাবে শাঁখ বাজাতে পারে কেবল দানো। সমুদ্রে ওভাবে কেউ শাঁখও বাজায় না, হাঁকও দেয় না। শিগগির এখান থেকে সরে পড়া দরকার। গাঁজা খুঁড়ি, সমান আলস্যে জবাব দিলে পেদ্রো। তীরে এখনও ঝিনুকগুলো সব পুরো পচে ওঠেনি। সেগুলো জাহাজে এনে নোঙর তোলার কোনো ইচ্ছেই ছিল না তার। কিন্তু ডুবুরিদের বোঝানো গেল না। উত্তেজিত হয়ে উঠল তারা, হাত নেড়ে চেঁচাতে লাগলো। হুমকি দিলে, জাহাজ না ছাড়লে কালই তারা তীরে গিয়ে পায়ে হেঁটে বুয়েনাস আইরেসে রওনা দিয়ে দেবে। ঠিক আছে, চুলোয় যা তোরা আর তোদের ওই দানো, কাল ভোরেই নোঙর তোলা হবে বলে গজগজ করতে করতে ক্যাপ্টেন চলে গেল তার কেবিনে। ঘুম তার টুটে গিয়েছিল। বাতি জ্বালিয়ে চুরুট ধরিয়ে সে ছোট্ট কেবিনটায় পায়চারি শুরু করলে। এই যে দুর্বোধ্য একটা প্রাণী অল্প কিছুদিন হলো এখানকার সাগরে দেখা দিয়েছে, ডুবুরিদের আর উপকূলের বাসিন্দাদের ভয় পাওয়াচ্ছে, তারই কথা ভাবছিল সে। কেউ তাকে দেখেনি। সে কিন্তু তার জানানি দিয়ে গেছে বেশ কয়েকবার। কিংবদন্তি গড়ে উঠছে তাকে নিয়ে। ফিসফিস করে তা বলা বলি করতো নাবিকেরা। চারপাশে তাকাতো ভয়ে ভয়ে, যাতে কথাগুলো দানোর কানে না যায়। প্রাণীটা কারো বা ক্ষতি করেছে, আবার অপ্রত্যাশিত উপকারও করেছে কারো কারো। বুড়ো রেড ইন্ডিয়ানরা বলতো, উনি সমুদ্রের দেবতা। 1000 বছরে একবার করে উনি সমুদ্রের গভীর থেকে উঠে আসেন দুনিয়ায় ন্যায়ের রাজ্য প্রতিষ্ঠার জন্যে। ক্যাথলিক পাদ্রীরা সংস্কারাচ্ছন্ন স্পেনীয়দের বোঝাতো, ওটা দরিয়ার দানো। লোকে পবিত্র ক্যাথলিক গির্জাকে ভুলে যাচ্ছে বলে ও দেখা দিতে শুরু করেছে। মুখে মুখে ছড়ানো এইসব গুজব বুয়েনাস আইরেস পর্যন্ত পৌঁছয়। কয়েক সপ্তাহ ধরে দরিয়ার দানো হয়ে উঠল বাজারি কাগজগুলোর প্রিয়তম প্রসঙ্গ। অজ্ঞাত কারণে কোনো জাহাজ কি জেলে ডিঙি ডুবলে
জাল ছিঁড়লে কি ধরা মাছ হাতছাড়া হলে তা সবই দড়িয়ার দানোর কীর্তি বলে ধরা হতো। কেউ কেউ আবার বলতো যে দানও মাঝে মাঝে জেলে ডিঙিতে বড় বড় মাছ ছুঁড়ে দিয়েছে, এমনকি ডুবন্ত বহু লোককেও বাঁচিয়েছে। অন্তত একজন হলপ করে বললে যে একবার যখন সে ডুবছিল তখন তল থেকে কে যেন তাকে ঠেলে তুলে তীর পর্যন্ত সাঁতরে নিয়ে আসে, আর উদ্ধার পেয়ে সে যখন বালিতে পা দিয়েছে তক্ষুনি তা অদৃশ্য হয়ে যায় তরঙ্গ ভঙ্গে। তবে সবচেয়ে তাজ্জবের কথা যে দানুকে কেউ সচক্ষে দেখেনি। কেমন সে দেখতে তা জানা গেল না। অবশ্যই এমন লোকও ছিল বই কি যারা বললে দানোর মাথায় শিং আর ছাগলে দাঁড়িয়ে আছে, সিংহের মতো তার থাবা, মাছের মতো লেজ, কেউ বললে তা মানুষের মতো পা সমেত শিংওয়ালা এক প্রকাণ্ড কোলা ব্যাঙের মতো দেখতে। বুয়েনাস আইরেসের সরকারি কর্মকর্তারা প্রথমে এসব গুজবে কোনো কান দেয়নি। আলোড়ন কিন্তু ক্রমেই বেড়ে উঠতে লাগলো, বিশেষ করে জেলেদের মধ্যে। অনেক জেলেই সমুদ্রে যেতে ভয় পেলে, মাছ ধরা কমে গেল, টান পড়ল অধিবাসীদের খাবারে। তখন কর্মকর্তারা ব্যাপারটা তদন্ত করে দেখবে ঠিক করলে। কয়েকটা স্টিমার আর পুলিশি মোটর লঞ্চ পাঠানো হলো উপকূল বরাবর। হুকুম হলো যে অজ্ঞাত পরিচয় ব্যক্তি উপকূলবাসীদের মধ্যে গোলমাল ও আতঙ্ক ছড়াচ্ছে তাকে গ্রেপ্তার করতে হবে। 2 সপ্তাহ ধরে লাপলাতা উপসাগর তল্লাশি করে বেড়ালো পুলিশ। মিথ্যা আতঙ্ক ছড়াচ্ছে বলে কিছু রেড ইন্ডিয়ানকে আটক করলে, কিন্তু দড়িয়ার দানোকে দেখা গেল না। পুলিশ কর্তা সরকারি বিজ্ঞপ্তি দিয়ে জানালো যে দড়িয়ার দানো বলে কেউ নেই, সবই কিছু অজ্ঞ লোকের রটনা, তারা ধরা পড়েছে, যথাযোগ্য শাস্তি তারা পাবে। জেলেরা যেন গুজবে বিশ্বাস না করে মাছ ধরায় মন দেয়। কিছুকাল কাজ হলো তাতে, কিন্তু দানোর ফষ্টি নষ্টি থামল না। একদিন রাত্রে তীর থেকে অনেক দূরের এক ডিঙিতে জেলেরা জেগে উঠল ছাগলছানার ডাকে। কি করে ওটা ওখানে পৌঁছলো বোঝা গেল না। আরেক দল জেলে জাল টেনে তখন দেখল তা একেবারে কাটা। দানোর নবোদয়ে উল্লসিত হয়ে সাংবাদিকরা এবার বিজ্ঞানীদের ব্যাখ্যা চাইলে। বিজ্ঞানীরা বললেন, শুধু মানুষের পক্ষে যা সম্ভব তেমন কাজ করতে পারে বলে কোনো সামুদ্রিক জীবের কথা বিজ্ঞান জানে না। স্বল্প বিদিত অতি গভীর কোনো সমুদ্রে তা দেখা দিলেও নয় কথা ছিল, লিখলেন তারা। তাহলেও সেরূপ জীবের পক্ষে বুদ্ধিমন্ত কাজ করা সম্ভব বলে তারা মানতে পারলেন না। পুলিশ কর্তার সঙ্গে বিজ্ঞানীরাও স্থির করলেন ওটা কোনো বখাটের কারসাজি। তবে সব বিজ্ঞানী তা ভাবেননি। তারা 16 শতকের বিখ্যাত জার্মান প্রকৃতিবিদ কনরাড হেসনারের নজির দিলেন। ইনি সাগর কুমারী, সামুদ্রিক দানব, সামুদ্রিক সাধু ও সামুদ্রিক বিশপের বিবরণ দিয়ে গেছেন। নববিজ্ঞান স্বীকার না করলেও প্রাচীন ও মধ্যযুগীয় পণ্ডিতেরা যা লিখে গেছেন তার অনেক কিছুই তো শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়েছে। ঐশ্বরিক সৃষ্টির ভাণ্ডার অফুরন্ত। তাই সিদ্ধান্ত টানার ব্যাপারে অন্য সবার চাইতে আমাদের বিজ্ঞানীদেরই সংযম ও সতর্কতার প্রয়োজন বেশি, লিখলেন প্রাচীনপন্থী কিছু বৈজ্ঞানিক। তবে সংযত ও সতর্ক এই লোকদের বিজ্ঞানী বলা মুশকিল। বিজ্ঞানের চেয়ে অলৌকিকে তাদের বিশ্বাস ছিল বেশি। অধ্যাপনাটা হতো আরাধনার মতো। বিতর্কের মীমাংসার জন্য শেষ পর্যন্ত বৈজ্ঞানিক অভিযান প্রেরণের সিদ্ধান্ত হলো। দানোর দেখা অভিযানীরা পেলেন না, কিন্তু অজ্ঞাত ব্যক্তির আচরণ সম্পর্কে অনেক নতুন নতুন খবর তারা জানলেন। প্রাচীনপন্থী বিজ্ঞানীরা জিদ ধরেছিলেন যে ব্যক্তির জায়গায় প্রাণী বসানো হোক। সংবাদপত্রে প্রকাশিত তাদের রিপোর্টে অভিযানীরা লিখলেন, 1. কোনো স্থানে আমরা বালুচরে মানুষের সংকীর্ণ পায়ের ছাপ দেখেছি।
সমুদ্রের দিক থেকে এসে তা আবার সমুদ্রে ফিরে গেছে। তবে নৌকো করে আসা লোকেও তীরে এরূপ চিহ্ন রেখে যেতে পারে। 2, কাটা জাল যা দেখেছি তা শুধু ধারালো কর্তন যন্ত্রেই সম্ভব। এটা সম্ভব যে ডুবো পাথর কিংবা ডুবোজাহাজের ভাঙা লোহালক্করে লেগে গিয়ে তা ছিঁড়েছে। 3, প্রত্যক্ষদর্শীরা বলে যে ঝড়ে জল থেকে অনেক দূরে এক ডলফিন তীরে নিক্ষিপ্ত হয়, কিন্তু রাত্রে কেউ তাকে আবার জলে টেনে নিয়ে আসে। বালিতে বড় বড় নখওয়ালা পায়ের দাগ দেখা গেছে। নিশ্চয়ই ওটা কোনো সহৃদয় জেলের কাজ। আমরা জানি যে মাছ শিকার করতে গিয়ে ডলফিন মাছগুলোকে অগভীর জলে তাড়িয়ে এনে জেলেদের সাহায্য করে থাকে। জেলেরাও প্রায়ই ডলফিনদের বিপদ থেকে বাঁচায়। নখের চিহ্ন বলে যা মনে হয়েছিল তা মানুষের পায়ের আঙুল থেকেও হওয়া সম্ভব। কল্পনায় তা নখ হয়ে দাঁড়িয়েছে। 4, কোনো রগুড়ে লোক সম্ভবত ছাগলছানাটিকে নৌকো করে এনে জেলে ডিঙিতে অলক্ষ্যে চালান করে দিয়ে থাকবে। দানর ফেলে যাওয়া চিহ্নের এমনি সহজ ব্যাখ্যা বিজ্ঞানীদের আরও অনেক ছিল। এই সিদ্ধান্তে তারা এলেন যে এত সব জটিল কাণ্ড করা কোনো সামুদ্রিক দানবের পক্ষে সম্ভব নয়। তা হলেও সবাই এ ব্যাখ্যায় সন্তুষ্ট হলো না। এমনকি বিজ্ঞানীদের মধ্যেও কারো কারো কাছে তা সংশয়ভাজন বলে মনে হলো। ক্ষিপ্র ও ধূর্ত কোনো লোক এত সব কাণ্ড করে বেড়াচ্ছে, অথচ এতদিনেও লোকের চোখে পড়ল না, তা হয় কি করে? তাছাড়া বড় কথা, দানও অতি অল্প সময়ের মধ্যেই একান্ত দূর দূর সব জায়গায় তার কীর্তি দেখিয়ে বেড়াচ্ছে। হয় অসাধারণ দ্রুত বেগে সে সাঁতরাতে পারে, নয় তার বিশেষ কোনো একটা যন্ত্র আছে, অথবা দানব সংখ্যায় এক নয় একাধিক। কিন্তু সেক্ষেত্রে কাণ্ডগুলো আরো দুর্বোধ্য ও ভয়াবহ হয়ে ওঠে। পায়চারি করতে করতেই পেদ্রো জুরিতা এই প্রহেলিকার কথাটা ভাবছিল। খেয়াল ছিল না কখন ভোর হয়ে গেছে। গবাক্ষে এসে পড়েছে গোলাপি কিরণ। আলো নিভিয়ে সে মুখ হাত ধুতে লাগলো। মাথায় গরম জল ঢালার সময় ডেক থেকে ভয়ার্ত চিৎকার কানে এলো তার। প্রক্ষালন শেষ না করেই পেদ্রো দ্রুত উঠল সিঁড়ি বেয়ে। ক্যানভাসের নেংটি পড়া ডুবুরিরা জাহাজের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে হাত নেড়ে চিৎকার করছিল এলোমেলো। নিচে তাকিয়ে পেদ্রো দেখলে যে রাতে বেঁধে রাখা নৌকোগুলো সব খোলা। রাতের হাওয়ায় তা সমুদ্রে অনেক দূরে ভেসে গিয়েছিল। এখন আবার উল্টো হাওয়ায় ধীরে ধীরে আসছে তীরের দিকে। দাঁড়গুলো ভাসছে চারিদিকে ছড়িয়ে। নৌকোগুলো জুটিয়ে আনার হুকুম দিলে পেদ্রো, কিন্তু ডুবুরিরা কেউ নড়ল না। ফের হুকুম দিতে কে যেন বলে উঠল, ইচ্ছে হয় নিজেই যাও না দানর থাবার মধ্যে। রিভলভারের খাপে হাত দিল পেদ্রো। ডুবুরিরা সরে গিয়ে ভিড় করে দাঁড়ালো মাস্তুলের কাছে। হিংস্রের মতো চাইল জুরিতার দিকে। মনে হলো এই বুঝি সংঘাত বাঁধে, কিন্তু বাধা দিলে বালতাজার বলল, আরাউকানিরা কিছুতেই ডরায় না। হাঙরের পেটে যায়নি, দানও আমার বুড়ো হাড় ছোঁবে না বলে 2 হাত মাথার ওপর জোর করে ঝাঁপ দিল জলে। সাঁতরে গেল কাছের নৌকোটার দিকে। ডুবুরিরা রেলিংয়ের কাছে এসে সভয়ে দেখতে লাগলো তাকে। জখম পা আর বয়স সত্ত্বেও সাঁতরালো সে খাসা। কয়েকবার হাত নেড়েই সে নৌকোটার কাছে পৌঁছে গেল। ভাসন্ত একটা দাঁড় তুলে নিয়ে উঠে বসলো নৌকোয়। চেঁচিয়ে উঠল, দড়িটা ছুরি দিয়ে কাটা, দিব্যি কেটেছে যেন খুর। বালতাজার কোনো বিপদে পড়ল না দেখে জন কতক ডুবুরিও এবার সাহস করে জলে ঝাঁপালো।